উন্নয়নের বড়াইটা কিসের আমি একটু জানতে চাই। আমাকে বলেন আরএনজি সেক্টর অর্থাৎ সস্তা শ্রম বিক্রি ছাড়া আর রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অন্তর্নিহিত শিল্প খাত কোনটা? বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার সংকটের সবচেয়ে মৌলিক সংকট হচ্ছে দুর্নীতি। এখন যেটা হচ্ছে যে আপনি একটা পার্টিকুলারলি এখন আমাদের একটা ফ্লো গেছে এবং ফ্লোতে আপনি কোড অ্যান্ড কোড আমি শব্দটা ব্যবহার করছি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের ইটা আমাদের সামনে আসছে, বা বেনজির বলেন আজিজ সাহেব বলেন তাদের কথাবার্তা আমাদের চোখের সামনে আসছে, তো সেই জন্য অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু দেখুন বাংলাদেশে সাধারণ মানুষ বাংলাদেশের যে অর্থ দেয় সেই অর্থটা আপনার পাচার হয়ে যায় হচ্ছে বিদেশে। বাংলাদেশের এই যে কিছুক্ষণ আগে রেমিটেন্সের কথা বললেন ডক্টর আমাদের ব্যারিস্টার জিল্লুর রহমান, এই রেমিটেন্স গুলো বাংলাদেশে কোথা থেকে আসে, কারা পাঠায় এই রেমিটেন্স? আসে হচ্ছে ইতালি থেকে, আসে হচ্ছে কুয়েত থেকে, আসে হচ্ছে সৌদি থেকে, দুবাই থেকে, অথবা আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে। আপনি কখনো শুনেছেন কানাডা থেকে রেমিটেন্স আসে কতখানি হারে? ইউএসএ হুম। থেকে রেমিটেন্স আসে কতখানি হারে? এই যে আপনি বেগমপাড়া কোথায় হয়েছে সাইফুর সাগর, এবং কাদের কাদের বেগমপাড়া আছে? এই গভর্নমেন্টের কাছে কি সেই নাই, নথি নাই? আপনার আমিও একজন একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে কেন জানেন? তাদেরকে প্রত্যয় স্কিমের ভিতরে গভর্নমেন্ট অর্থ মন্ত্রণালয় ঢুকিয়ে দিয়েছে। তো এই গভর্নমেন্টের কাছে অর্থ নাই, রিজার্ভ নাই, তো সে বাধ্য করছে, বাই ফোর্স করছে যে যে কোনো মূল্যে আপনার এই পয়সাটা দিতে হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে আমার বলেন বা আপনার বলেন যে কোনো মানুষের একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন আপনি কতগুলা পাবেন? আপনাকে এভিডেন্স দেওয়া সম্ভব? মতিউর সাহেবের ওয়াইফ আপনার ডিক্লেয়ার দেয় আমি বড় বড় সাংবাদিক কিনে নিয়ে এসেছি। আজকে সাংবাদিকদের অর্থ আছে, কারণ সে দুর্নীতির সাথে রিপোর্ট করতে পারছে না। আজকে আপনার কথা বলার ভাষা নেই। আপনি এই যে প্রত্যেকটা সেক্টরে পুলিশ প্রশাসন বাহিনী কার সাথে যোগাযোগ, কেন 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 প্রত্যেকটা জিনিস সামনে আসছে না? কারণ আপনার স্বাধীনভাবে কথা বলার কোনো স্পেস নাই, গণমাধ্যমের স্বাধীনতা নাই। গণমাধ্যমের মানে কোনো আজকে আপনার গণমাধ্যমের যে লিস্ট বের হয়, আমার কথা না, আমার বক্তব্য না, সে বাংলাদেশের গণমাধ্যমের সিরিয়াল কোথায় থাকে আপনি নিজে চিন্তা করে দেখেন। গণমাধ্যমের সিরিয়ালে কত কত কিন্তু নাম্বারে থাকে। গণমাধ্যম স্বাধীন না হলে এই ধরনের দুর্নীতির খবরগুলো কিভাবে বের হচ্ছে? যদি সরকারের সাথেই থাকতো তাহলে সরকারের এই বড় বড় রাঘব বোয়ালদেরকে ধরতো না, এই ধরনের একটা স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে আসে। গণমাধ্যম স্বাধীন বলেই তো। দেখেন গণমাধ্যমের স্বাধীনতা কেবল এবং কেবলমাত্র এই দুই একজন বেনজির বা আজিজের মধ্যে সীমায়িত নয়। আপনাকে বুঝতে হবে, আপনার সাথে আমি আগেও বলেছি, পলিটিক্যাল নেগোসিয়েশন, পলিটিক্যাল ইকুয়েশন, কার কখন কি হয়েছে আমজনতা জানে না, তথ্যের সাথে জানে না। আর আমি তো আপনাকে বললাম গণমাধ্যমের যে স্বাধীনতা নাই, এটা আমার বক্তব্য না, এটা আপনার ওয়ার্ল্ড প্রেসের যে কি আসছে তার ডাটা অনুযায়ী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নাই। বাংলাদেশের প্রতিটা মানুষ যে যেখানে আছে সে সেইভাবে দুর্নীতি করে। আমি আপনি মানে প্রত্যেকটা মানুষ দুর্নীতির একটা চক্রের মধ্যে বাঁধা কেন হয়েছে জানেন? কারণ কি, একটা এই যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন আপনি যাবেন, হুম। কোনো দেশের শাসন কাঠামো যখন অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যায়, সেই আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, এই যে পাড়ার যে ময়লা নিতে আসে যিনি, যে ক্লিনার, আপনি জানেন আমার এক 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 স্টুডেন্ট রিসার্চ করেছে, সেইখানে এই দায়িত্বটা কার? সিটি কর্পোরেশনের হওয়ার কথা। সিটি কর্পোরেশনের সেই ময়লার দায়িত্ব পালন করে না, সেটারও একটা সিন্ডিকেট থাকে, কে এই দলের লোক, তার কাছ থেকে হচ্ছে আপনার ময়লা নেবে। সিলেট বন্যায় ভেসে যাচ্ছে, সিলেটের যিনি মেয়র তিনি লন্ডনে বসে আছে, সিলেটের মেয়র লন্ডনে বসে আছে, তিস্তা বেড়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি বলছি তো। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা আপনি কি দেখেছেন? যে আমি কেন সিলেটের কথা বলছি, কারণ আমার যে শ্বশুর বাড়ি সেটা সিলেটে, এই জন্য ওই জায়গা থেকে বলছি, কারণ ওখানে পানি উঠে যাচ্ছে, এবং পানি উঠছে কিন্তু পার্টিকুলারলি যখন আপনার ওই ইন্ডিয়ার পানিটা ছেড়ে দেওয়া হয় আমাদের এখানে পানি চলে আসে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াতে কে আপনার বিরুদ্ধে লিখবে, কে আপনার বিরুদ্ধে আওয়াজ তুলবে? কারণ প্রত্যেকটা মানুষ দুর্নীতির হাতিয়ার, মানে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। আরেকটা কথা বলে বেশ শেষ করব। এক ছাগল সাদিক একরো, সাদিক একরো, দেখুন আমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে শ্রদ্ধা রেখে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। ফল, পশু পাখি, এদের কোনো ধর্ম হয় না। আপনি যদি এখন বলেন ধর্মকে রাজনীতি করার একটা চক্র, মানে কেউ বাদ দেয় না দুর্নীতি করতে, যে ব্যবসা ফায়দা তুলতে, যে আপনার বলে কি গরু উচ্চ বংশের। আপনি চিন্তা করেন সাদিক কিসেতে বলে কি গরু উচ্চ বংশের, ছাগল উচ্চ বংশের, ও সৌদি থেকে আসছে এই জন্য উচ্চ বংশের। কয়েকে একটা বৃক্ষ মেলা হয়েছে, সেই বৃক্ষ মেলাতে কি বসে জানেন? খেজুর গাছ যেহেতু সৌদি থেকে আসছে, এটা হচ্ছে সুন্নতি খেজুর গাছ, এই জন্য এটার চারা 10 লক্ষ টাকা।
এই যে আপনার ধর্মকে ভাই, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই, কালো জিরা মুসলমান, তুলসী পাতা হিন্দু, এই গল্প করবেন না দয়া করে। হ্যাঁ, নিম গাছ শীত, এই গল্প করবেন না, আল্লাহর বাস্তে মাফ করে দেন, ঠিক আছে? এই যে গরু তাহলে সব ইন্ডিয়া থেকে আসে, সব গরু হিন্দু, কোরবানির সময় যে গরু কোরবানি দেন, এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা এবং সেটিকে কেন্দ্র করে এত কিছু হওয়া, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রতিটা মানুষ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। যেই দুই একটা মানুষ যদি যুক্ত না হয়, তাদের জন্য এমন সিচুয়েশন তৈরি করা হয়েছে যে তাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে গেছে। কাজেই এই যে পুরো প্রক্রিয়া, এটা আপনাকে নার্চারিং করতে হবে, এবং এটা আমি বলতে বাধ্য, আপনি যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে নিশ্চিত না করতে পারবেন, জবাবদিহিতাকে নিশ্চিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি থেকে কেউ বের হবে না। পুলিশ রক্ষণাবেক্ষণ, পুলিশ তো কথাই আছে এখন, বাজারে কি বলা হয় জানেন? মাছের রাজা ইলিশ, কোট অ্যান্ড কোট জামাইয়ের রাজা পুলিশ। কেন বলা হয়? আপনি যখন ই করেন, এই যে বক্তব্য, এগুলো কেন বলা হয়? আপনি জিলুর, ব্যারিস্টার জিলুর রহমান সাথে সাথে এসছেন, সরি, জাপানের রাজা পুলিশ, মানে মাছের রাজা ইলিশ, আর মানে কি যেন মেয়েকে আগে আগে বিয়ে আরেকটা দিবে ছিল যে, কি, জামাইয়ের রাজা পুলিশ, এটা প্রথম ছিল জামাইয়ের রাজা পুলিশ, এটা কেন হলো নতুন করে? পাত্র হিসেবে, পাত্র হিসেবে, মানে এটা হচ্ছে এখনকার কারণ যে বক্তব্য। সাম্প্রতিককালে যতজন আপনার দুর্নীতিবাজ পুলিশ অফিসে ধরা খেয়েছে, তাদের সবার শাশুড়িদের বা যারা দুর্নীতিবাজ আছে, শ্বশুর শাশুড়ি, এদের নামে কিন্তু অনেক সম্পদ কিনেছে, এই আমি কারণেই কি? আপনাকে সেটাই বলছি যে পুরা আচ্ছা। ব্যাপারটা আপনার, একটা পাত্র যখন বিয়ে দেওয়া হচ্ছে সেখানেও চিন্তা করা হচ্ছে, দোষ তো আমাদের। আপনি আপনার আমলা, আমলা আমলার কাজ কি ছিল? আমলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের সেবা করা, আমলার কাজ ছিল হচ্ছে পলিসি তৈরি করা। সেই আমলা আপনার হয়ে গেছে, তার মতো বড় লোক খুঁজে পাওয়া যায় না, তাকে স্যার বলতে হয়। তাকে স্যার না বললে সে কাজ করে না, 2 দিন পর পর আপনি রিপোর্ট পাবেন, তাকে স্যার না বললে সে কাজ করে না। কাজেই আমলা আপনার তার জায়গা থেকে যেই হয়েছে তা না, পুরা দেশটা, কি ধর্ম ব্যবসায়ী, কি আমলা, কি ব্যবসায়ী, কি মন্ত্রী, কি মিনিস্টার, প্রত্যেকটা জায়গাতে আপনার দুর্নীতি একদম মানে গেড়ে বসেছে। আপনি এখানে কাকে ধুয়ে কাকে করবেন? কে কার বিচার করবে? বিচার ব্যবস্থা কি স্বাধীন আছে? গণমাধ্যম স্বাধীন আছে? জবাবদিহিতা আছে? এগুলো যদি আপনি না করতে পারেন, এগুলো জাস্ট একটা চলতেই থাকবে। এইটুকু বলেই আমি আজকের শোটা শেষ করব। থ্যাংক ইউ। তা চলতেই থাকবে, তার মানে এর কোনো সমাধান বা শেষ খুব সাম্প্রতিককালে আপনি দেখতে পাচ্ছেন নিকট নিকট ভবিষ্যতে? ততক্ষণ না পর্যন্ত আপনি গণতান্ত্রিক সরকার এবং জবাবদিহিতা নিশ্চিত না করতে পারছেন, বিচার বিভাগকে, গণমাধ্যমকে স্বাধীন না করতে পারছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, মেধার মূল্যায়ন। এই দেশে মেধার মূল্যায়ন নাই। আমি খুব ডিপ হার্ট নিয়ে এই কথাটা বললাম। এই আরেকটা দেশে বিষয়, মেধাবীদের আরেকটা কোনো মূল্যায়ন নাই। মানে মূল্যায়নের আরেকটা প্রশ্ন হলো, মানে যারা সাম্প্রতিককালে দুর্নীতিবাজ হিসেবে আমাদের কাছে ধরায় খেয়েছে বা আমরা দেখতে পাচ্ছি, এই এই কি মোটামুটি দুর্নীতিবাজের চিত্র, নাকি এর আহ এর ব্যাপকতা অনেক বেশি, সেগুলি এখনো পর্যন্ত চোখে আসে? আপনার কাছে কি মনে হয়? শোনেন, বাংলাদেশে যদি আপনি কোনো জায়গায় দাঁড়ায় ঢিল ছুঁড়েন, তাহলে আপনি দুর্নীতিবাজ পাবেন। একটা জায়গায় দাঁড়ায় খালি ঢিল ছুড়বেন, তারপরে যদি র্যান্ডমলি চেক করেন, আপনি দুর্নীতিবাজ পাবেন। আপনি ভাবতে পারেন, চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে, আপনি চিন্তা করতে পারেন যে মানে প্রত্যেকটা সেক্টর, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, আমি একজন কাজ করতে, যে আমাকে একজন বলছে যে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হতে 3 কোটি লাগবে। আমি চিন্তা করলাম, কেন 3 কোটি টাকা ইউনিয়ন কাউন্সিলের তিন মেম্বার হতে কোটি কি? টাকা 3 বলেন? কোটি টাকা! গ্রাম ইউনিয়ন পঞ্চায়েত মুখের কথা। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার মেম্বার, মেম্বার, কারণ সে ওইটা উঠায় নিতে নাকি সক্ষম, পৌরসভার কাউন্সিলর, কি মানে কোনটার কথা বলছে জানেন? যাই হোক, হ্যাঁ। উঠিয়ে নিতে সক্ষম। আপনার প্রত্যেকটা সেক্টরের গল্প এখানে। আরো শুনেন, জিল্লুর রহমান, ব্যারিস্টার জিল্লুর রহমানকে বলি, এমনও আছে, পুলিশের চাকরি দিবে, তাকে বিয়ে করতে হবে। আমার নিজের ছাত্র, তাকে অফার দেওয়া হয়েছে, তোমার চাকরি কনফার্ম, সূত্র একটাই, তুমি আগে বিয়ে করবা এখানে। মানে এখন শুধু ঘুষ দিয়ে যে দুর্নীতি হবে, গল্পটা এরকমও নাই। বিসিএস ক্যাডারের ক্ষেত্রেও এই ধরনের আসছে, অভিযোগ আসছে। শুধু তো এই জায়গা না, আমি তো আপনাকে বলছি প্রত্যেকটাই সাথে, এনবিআর বলেন, রাজস্ব খাত বলেন, প্রতিটা মানুষ, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি। আপনি এটাকে ক্লিন করতে পারবেন না, কারণ এটাকে ক্লিন করার জন্য আপনাকে সৎ, সাহসী এবং মেধাবী হতে হবে, কারণ আপনার প্রত্যেকটা স্তরে স্তরে তো অসৎ মানুষে ভরে গেছে। আপনি এই যে আমি জানি ব্যারিস্টার জিল্লুর রহমান একজন সৎ মানুষ, উনি বিদেশ চলে গেছেন কেন? উনি বিদেশ চলে গেলেন কেন?
প্রফেসর ফরহাদ উনি যেরকমই হোক, উনি তো একজন সৎ মানুষ। উনি বলুক বুকে হাত দিয়ে যে আজকে মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে কিনা, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে কিনা উনি বলুক, আমার সাথে দ্বিমত কিনা। হুম। তো বিশ্ববিদ্যালয় উনি- শিক্ষকতা মানে কোনো জায়গায় কোনো মানুষ থাকে না। নতুন জেনারেশনকে জিজ্ঞেস করবেন কি হতে চাও, বিসিএস ক্যাডার নাহলে বিদেশ যাব, হয় আমলা হব নাহলে বিদেশ যাব। কেন? আজকে আপনার দেশ উন্নয়নে মাইল ফলক স্থাপন করেছে। আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার দেশের চিনি কল শেষ, আপনার দেশের পাট কল শেষ, আপনার দেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি শেষ, আপনার দেশের কাগজ শেষ, আপনি কিসের উন্নয়নের বড়াই করেন? উন্নয়নের বড়াইটা কিসের আমি একটু জানতে চাই। আমাকে বলেন আরএনজি সেক্টর অর্থাৎ সস্তা শ্রম বিক্রি ছাড়া আর রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অন্তর্নিহিত শিল্প খাত কোনটা? কি করবে মানুষ? কোথায় যাবে? দক্ষিণ এশিয়ায় ঢাকা শহর দ্বিতীয় অবস্থান করে ব্যয়বহুলের দিক থেকে। ব্যয় ভালো দিক দিয়ে। বাংলাদেশ জাতিরাষ্ট্র যখন জন্ম নিছে ঠিক একই টাইম পিরিয়ডে ভিয়েতনাম জন্ম নিছে। ভিয়েতনাম বাংলাদেশের থেকে আরো দ্বিগুণ তিনগুণ অত্যাচারের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করছে। সেই ভিয়েতনাম আমাদেরকে বিট করে কোথায় চলে গেছে? ভিয়েতনামের লিভিং কস্ট কত, আমাদের লিভিং কস্ট কত? আমি যে এখানে সার্ভাইভ করব, দুর্নীতি করবে না তো মানুষ কি করবে? আপনি তো সাজিয়েছেন পুরো চক্রটা এরকম করে, পকেটের টাকা মানুষের চলে যাচ্ছে ট্যাক্স দিতে দিতে। দুর্নীতি করবে না তো মানুষ টিকবে কি করে? আমি ওই ট্রাফিক পুলিশকে একটু দোষ দিই না, কয় টাকা বেতন পায় ওই ট্রাফিক পুলিশ? তার পরিবার চলবে না? তার পরিবারে চলার অধিকার নাই? কত টাকা বেতন পায় কখনো চিন্তা করছেন? সে কি খাবে? তো এই হুম। ব্যবস্থা তো আপনি করে রাখছেন। এই পরিটা প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে কানেক্টেড। একটা আরেকটার সাথে কানেক্টেড, রাইট রাইট রাইট। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করেছেন গত 3-4 দিন যাবত ফেজ দ্য পিপল অনুষ্ঠান দেখেননি। এর কারণ ছিল আসলে আমি আমার ব্যক্তিগত অনেক বিষয় কখনোই বলি না, আমি একটু অসুস্থ ছিলাম, আপনারা দোয়া করবেন। কিছুটা ভালো দিকে আছি। আহ আবার কন্টিনিউ করার চেষ্টা করব আপনাদের কাছে, প্রতিনিয়ত আসবার চেষ্টা করব। আর আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কাল দেখা হবে একই সময়, বাংলাদেশ সময় রাত 8টা 45 মিনিট। একটু এদিক সেদিক হলেও অপেক্ষায় থাকবেন, করব। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন, অতিথি জনাব অধ্যাপক ফরাজ হোসেন, স্নেহিতা রিজওয়ানা এবং ব্যারিস্টার জিলুর রহমান, তিনজনকে অনেক কৃতজ্ঞতা। শুভরাত্রি। আসসালাম।